প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। সেগুন বাগিচার পায়োনিয়ার রোডের অনুস্বর স্টুডিওতে আগামীকাল বিকেল ৫টা ও সন্ধ্যা ৭:৩০টায় মঞ্চায়িত হবে অনুস্বর থিয়েটার প্রযোজিত নাটক হুতাশ মরণ। নাটকটির নির্দেশনায় সাইফ সুমন। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সুমন বর্মনের কাঠের তৈরি ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টায় এই সময়ের প্রদর্শনী চলবে ২৯ জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত ৮টা ২০ থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। আরে কি হইল? কি সুন্দর একটা ভিডিও দেখতেছিলাম। তোমার এনে কইছি সারাদিন ঘরের মধ্যে বৈশা বৈশা ফোন গুতাইবা না। তোমার ফোন কিন্তু আমি ভেঙে ফেলাম কই দিলাম। আমার মোবাইল আবার কি দোষ করলো? তোমার মোবাইল কোনো দোষ করে নাই, দোষ তো করছেন আপনি। হায় রে আমার প্রেমিক পুরুষ, বিদেশ থেকে মাইয়া পড়ায় দেশে নিয়ে আয় পড়ছে। এই যে আবার সে পুরানা কা শুনতে ঘাটা শুরু করলা। ভাই হচ্ছে এতক্ষণ আকাশের দিকেই তাকায় আছিল, তাকায় থাকতে থাকতে ঘেডিটা ব্যথা হয়ে গেছে না, মাঠের দিক তাকায় আছে। ঠিক কইছি না ভাই? আমি বুঝছি না, হাজার হোক আমার একটা বিবেচনা আছে না। তুমি আবার যাইবা তো? ঈদের পরে যাবো। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। আজকে অনেক গল্প হবে, আড্ডা হবে। শুরুতে একটু জানি যে বর্তমান ব্যস্ততা কেমন। ঈদ তো কিছুদিন আগে শেষ হলো, সুতরাং ঈদের তো একটা ব্যস্ততা ছিল। এখন কি কি কাজ করা হচ্ছে? এখন হচ্ছে রানিং কিছু সিরিয়াল করছি, তার মধ্যে আছে প্রবাসপল্লী, মইনখার, রূপী মামার, আদিত্যদের। তারপরে আছে হচ্ছিল 7 ব্যাচেলার, যেগুলো এখন অন স্ক্রিন অন ইয়ার হচ্ছে। এছাড়া তো অনগোয়িং কিছু সিরিজ আছে, তারপরে ছোট চাচ্চু আছে, বড় মা। তো আর এছাড়া একটি চলচ্চিত্রে কাজ করছি, সেটা হচ্ছে হলো অপারেশন জ্যাকপট। আচ্ছা, সো এই কাজটা এখন চলমান। আর ওয়েব ফিল্ম বা ওয়েব ফিল্ম করেছি, সিরিজগুলোতে কাজ করা হচ্ছে কিনা? এখন করেছি কিন্তু একটা এখনো মুক্তি পাইনি। অনেক এলেই হয়তো বা আরো কয়েকজনের সাথে কথা হচ্ছে। এখন যেহেতু শুট করছি না, সেহেতু কোনো কথা বলছি না। তবে একটা কাজ করেছি, রইল বাকি 10, এখন সাবিন ভাইয়ের। আমি জানি না এটা কখন রিলিজ হবে। আপনার নাম যেহেতু সাব্বির আহমেদ, আমাদের ইন্ডাস্ট্রিতে আরো কয়েকটি সাব্বির আছে, যেমন মিশু সাব্বির আছে, মিস সাব্বির আছে। তো কখনো নাম নিয়ে ঝামেলা হয়েছে? প্রচুর। একটা স্বনামধন্য একটা চ্যানেলের থেকে প্রোগ্রাম হেড আমাকে ফোন দিলেন যে সাব্বির একটা কাজ হবে, আপনি ডেটটা দিয়েন। আমি তো ফাইন, ঠিক আছে। তো পরবর্তীতে ওই চ্যানেলের নাম করে কোনো নির্মাতা আমাকে ফোন দেয়নি। তো তারও 3 মাস কিংবা 4 মাস পরে আবারও প্রোগ্রাম হেড আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে শোনেন, ডিরেক্টরও তো অন্য কাউকে নিয়ে নেয়, এবার নেন ডিরেক্টরের সাথে কথা বলেন। আমি ঠিক বুঝলাম না, কাজটা হলো। পরবর্তী 2 থেকে 3 বছর পর এক নির্মাতার সঙ্গে আমার দেখা হলো, ভাই আমাকে না প্রোগ্রাম হেড বলছিল সাব্বিরকে নিতে। আমি যথাযথ মিস সাব্বিরকে নিয়ে নিছি। এখন যখন জমা দিছি, এই সাব্বির তো না। তো এরকম একটা ব্যাপার 3 বছর পরে জানতে হলো সেই নির্মাতাটা কে। এখন তার কাছে সাব্বির ভাই বলতে মির সাব্বির ভাইকে তিনি চিনেন, তার সাথে তার উঠা বসা। আবার মিশু সাব্বিরও আছে। মিশু সাব্বিরও আছে। এমন হয়েছে একবার ফটোগ্রাফার ফোন দিছে, ভাই সাব্বির ভাই কেমন আছেন? এই তো ভালো। ভাই কি ছবি নেবেন না? কিসের ছবি? কি বলেন বস, এত কত সংখ্যা? এই তো 300-র উপর। কাকে দিলাম? ভাই আমি তো কোনো ছবি আমি রেগুলারই করি, ঠিক আছে, কিন্তু আমার এই মুহূর্তে ওরকম কিছু নেই আমার জানা মতে। এই আপনি সাব্বির ভাই নাটক করে সাব্বির, কিন্তু সাব্বির আহমেদ না মির সাব্বির? এই তাহলে কি মির সাব্বির ভাই, একটু নাম্বারটা দেন না। মানে এরকম হয়েছে। এর থেকে আরো আশ্চর্যের ব্যাপার,
আমরা যখন কাজ করি, কাজ করার তো নিউজ হয়, জি পুরো নিউজে কি হচ্ছে না হচ্ছে, কে কে আছে, ওখানে সাব্বির আহমেদ সব আছে, কিন্তু নিউজের ওখানে যে একটা ছবি থাকে ওখানে মীর সাব্বিরের ছবি। মানে মির সাব্বির ভাইয়ের সাথে আপনার ঝামেলাটা বেশি হয়। হ্যাঁ, ওইটা বেশি হয়। মিশুর সাব্বিরের সঙ্গে আমার ওরকম ক্লাসটা হয়নি এই ক্ষেত্রে, ব্যক্তিগত ক্লাস কারোর সাথে নেই, সুসম্পর্ক সবার সঙ্গেই। মির সাব্বিরের সাথে প্রচুর কাজ হয়েছে আমরা একসঙ্গে। সালাউদ্দিন লাভলু ভাইয়ের একটা এই এনটিভির একটা সিরিজ করেছিলাম ঈদের, তো রাসায়নিক প্রেম, মাসুম রেজা ভাইয়ের স্ক্রিপ্টে সালাউদ্দিন লাভলু ভাইয়ের পরিচালনায় 2 সাব্বিরকে নিয়ে কাজটা হয়েছিল। তো এটা 14 সালের কথা বলছি। তো এরকম অনেক কাজ করেছি আমাদের এই টিভির, অনেক সিরিয়াল, অনেক কাজের সুযোগ হয়েছে। আপনাদের এরকম আড্ডাতে প্রচুর আসার সুযোগ পেয়েছি। তো ওই 2 সাব্বিরকে নিয়ে কাজ হয়েছে, কিন্তু মিশু সাব্বির সাথে আমার কোনো ক্লাস হয়নি, মানে এই জাতীয়। আচ্ছা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একটু পেছনের দিকে যদি তাকাই তাহলে আপনার পুরো সময়টা আসলে যে অভিনেতা হতে চাওয়ার যে ইচ্ছেটা সেটা ছোটবেলাতেই ছিল, এবং সেই সুবাদেই আসলে আপনার থিয়েটারে জয়েন করা মাগুরাতে। সেটা একটু জানবো যে কিভাবে হলো, বা ঠিক কত বছর বয়স থেকে আসলে আপনি থিয়েটারে জয়েন করেছিলেন? এটা হলো 96 সালে। আচ্ছা, তো আমরা তখন মাগুরার মতো মফস্বল একটা জায়গায় টিভি স্ক্রিনে কোনো আর্টিস্ট অভিনেতাদের আমরা ওরকম সচরাচর দেখা যায় না। তো কাউকে দেখলে না সব উৎসুক জনতা হয়ে ভিড় হয়। পদ্মার একটা মানুষের তো মানে আকাশের চাঁদ মনে হয়, টিভি স্ক্রিনের মানুষদের তো ফ্যামিলিয়ার মনে হয়, পরিবারের একটা অংশ, খুব চেনা, যদিও তাকে আমরা চিনি, সে আমাকে চেনে না। তো ওরকম একটা জায়গায় আমি শহীদুল আলম সাচ্চু ভাইকে দেখেছিলাম মাগুরাতে। হঠাৎ ওনাকে দেখে এনাকে আমি টিভিতে দেখি, ইনি মাগুরাতে কি করছেন? সো ওনার সাথে পরিচয় নেই, আমি খুবই ছোট, কি কথা বলবো কি বলবো বুঝে উঠতে পারছি। দেখুন এক যে বাদাম খাচ্ছে একটা মাঠে বসে, তা আমিও বাদাম কিনলাম, উনি যেখানে বসে ঠিক তার অপোজিটে, আমি পিছনে পিঠের খুব কাছাকাছি, শোনা আড়ি পেতে শোনা কি বলে, আমিও বাদাম খাই, কথা শোনা, মানে সাহস হচ্ছে না, উনি যে খুব রাগী সেটাও না, আমি তো আসলে যেটা হয় অবুঝ ওই সময়টা। ওনাকে পরে বুঝলাম যে পাশে একটা থিয়েটার হবে। আচ্ছা তাই, আমি বসলাম, দেখলাম এখনো শুরু হয়নি। আচ্ছা, দেখলাম পুরো সিট সব খালি। তাই আমি প্রথম সিটের লাইনে বসে রয়েছি, কেউ কেউ আসে, আস্তে আস্তে আসে, মাগরিবে আজান হয়, আয় হায় আজান দিয়ে দিছে, আমার না বাড়ি যেতে হবে। আমি মাগরিব আজানের হলেই দেন আমাকে বাসায় ঢুকতেই হবে। দ্যাটস দ্য ফার্স্ট টাইম আমি ওই মোমেন্টে ওই দিন মাগরিবের পরে বাসায় ফিরেছিলাম রাত 10টায়। এটা অনলি ফর শহীদুল সাচ্চু ভাইকে দেখার উদ্দেশ্যে। শুনেছিল কি বলেন। জি। তো এর থেকে একটা মজার ঘটনা, যথারীতি দর্শক গ্যালারি যা ছিল, চেয়ার সব দাঁড়িয়ে মানে ফ্লাপ, এবং অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো এখন শুরু হবে, হঠাৎ করে একজন সিনিয়র একটা লোক এসে বলে, এ বাবু তুমি একটু পিছনে বসো তো। তো তাকাই দেখি কোথায় বসবো, পিছন তো সব দাঁড়ানো, পিছন সিট নেই, তোরা যেতে বলছে না, যা। জি হ্যাঁ যাচ্ছি। এইবার আমি যে মানুষটা সামনের সিটে আরামে দেখছিলাম, সেই মানুষটা পিছনে যে উকি মারছি, দেখা যাচ্ছে না কেন, তখন অনেক ছোট। তো ওই সাচ্চু ভাই আসলেন, কিছু কথা বললেন, ওনার কথাগুলো এখনো মনে আছে, নস্টালজিয়ায় ভুগছেন। ওনার যদি এখন ভালো লাগতো, যদি এখন পারফরমেন্স করতে পারতো এই মোমেন্টে মাগুরাতে, শুভকামনা করলেন নবান্ন থিয়েটার। তো ওইটা দেখার পর ওদের নাটকটা দেখলাম, পথনাটক, মঞ্চ নাটকটা আমি দেখলাম। দেখার পরে আমি আমার একজনের সাথে বললাম আমি থিয়েটার করতে চাই। তো ওই সূত্র ধরেই ওই থিয়েটারে একজন নাট্যকর্মী ছিল খালেদ মাহমুদ রকি, যাকে আসলে আমার নাট্যগুরু বলা উচিত, যার হাত ধরে শুরু করা। তো তাকে দিয়ে উনি বললেন না এই দলে এসো না, আমি নিজেই একটা দল করব, সেটা লায়ন কিং ক্লাব। খালেদ মাহমুদ রকি ভাই ছিলেন, হুমায়ুন ভাই ছিলেন, আর আমরা অনেকেই ছিলাম। ওইখান থেকে পরবর্তীতে উনি একটা চিলড্রেন্স থিয়েটার নাম দেন। তারপরে মাগুরা অনন্যা থিয়েটার 98 সালে, আর ঢাকা 2005 থেকে প্রাঙ্গণমোড় নাট্য দলে কাজ করি। তো আরেকটা মজার কথা বলি, ওই যে মাগরিবের পরে তো বাসায় ফেরা হয় না, মাগরিবের আগেই ফিরি। সো ওই দিন যেহেতু রাত 10টা, বাসায় বকুনি খেতে হচ্ছে। তো বকুনিটা একটু এই স্টোরিটা মজার। তো যথারীতি বাসায় এসে আর সাহস পাচ্ছি না ডাকার, পাঁচিল টপ করলাম, গেট লক, আমাদের টিনের ঘর, বাউন্ডারি দেয়া পাঁচিল যেরকম থাকে, পাঁচিল টপ করলাম। এখন মেন দরজা না, সাইড জানলাতে আপা আপা আমার বড় বোনকে ডাকছে, তুই কোথায়? রাব্বি তোকে খুঁজে বেড়াচ্ছে, আব্বু তোকে খুঁজছে, কেউ কোথাও পাচ্ছে না। আমি আসছি, আমি সাচ্চু ভাইয়ের নাটক দেখতে গেছিলাম, খুব আস্তে আস্তে বলছে আব্বু তো চেপে রাখ। ঘরে ঢুকে খাটের তলে চলে গেলাম, মানে ওই বয়সে যেটা ছিল আব্বু আমি বকা দিলাম, খাটের তলে যেতাম যাতে মারতে পারতো না, পাটখারি দিল মারো একটু দূরে থাকি, এরকম একটা ব্যাপার ছিল। তো কোন রকম রাত চায় আর ঘুম আসে না, যে এই বুঝে আব্বু আসলো, এই বুঝে ধরলো। রাতটা পার হলো, সকালেও নাস্তা হলাম, কি ভাব তাহলে কি কিছু বলছে না, একটু সাহস যে হচ্ছে, তখন এগুলো বাপজান এদিকে আসেন। জি গেলাম, দড়ি দিয়ে হাত পা বাঁধা হলো,
কালকে কি হয়েছিলাম যে এই ঘটনা একটা লাঠি দিয়ে বলে এটা হলো রাতে দেরি করে আসার মাঠটা খুব জোরে না আসতে, কিন্তু আমি যতটুকু আমি ইমোশনাল কান্নাকাটি। আর এটা হলো দেরি করে মারার পর, এটা হলো নাটক দেখার মার, এটা হলো 700 জন মার। একটা মজার স্টোরি। পরবর্তীতে কি বাবা মার সহযোগিতাটা পেয়েছিলেন যখন আপনি নিজে নাটক করছেন, টেলিভিশন মিডিয়াতে যখন আসলেন, সেই সময়টা সহযোগিতাটা কতটুকু যেটা হচ্ছিল আমার মার সাপোর্টটা খুব ছিল এই ক্ষেত্রে। আমার বাবার ওই ক্ষেত্রে আসলে ওই ক্ষেত্রে দেখা বা ওনার ওই এটা ছিল না। তো আমি যখন ওই লায়ন কিং ক্লাব, যেটা বললাম খালেদ মাহমুদ রকি ভাইয়ের যে নাট্য দলটা, ওইখানে প্রথম মঞ্চায়ন করি আদর্শ কলেজের সাইকেলের একটি স্ট্যান্ড থাকে, সাইকেল যেখানে রাখে সবাই, একটা গ্যারেজ থাকে না, ওইটাই আমরা প্রথম একটা নাটক করছি। তখন হ্যাশট্যাগ বাতি, আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমাদের মফস্বল তখন প্রচুর হ্যাশট্যাগ বাতি, ওই একটা বাতি দিয়ে আমরা নাটক করছি, প্রচুর লোক। হঠাৎ এর মাঝখানে আমার চোখে পড়লো একটা বোরকা পরে একজন নারীকে আমি দেখতে পাচ্ছি, তিনি আমার মা, তিনি দর্শক গ্যালারিতে আছেন, তাকে আমি দেখছি। আমার পরিবারে ওই সময় কাউকে এরকম দেখা হয়নি, আমার মাকে দেখেছি। পরবর্তীতে আমার বোনরা তো ঢাকায় পড়াশোনা করতো, ওরা যখন আসতো ওদেরকে নিয়ে আমার আম্মা আসতো। আমার বাবা দেখেছে যখন আমি মাগুরাতে প্রাঙ্গণ নাট্য দল নিয়ে যাই, লোকনায়ক নাট্য মঞ্চায়ন করি, তখন আব্বু আমার প্রথম মঞ্চ নাটক দেখেন, এটা তাও 2007। তার আগে আব্বু দেখেছে কিনা আমার ঠিক স্মরণে নেই। আচ্ছা, তারপরে তো টেলিভিশন মিডিয়ার সাথে টেলিভিশনে ওই যখন আব্বুকে বলে তোমার ছেলের নাটক দেখলাম, তখন আব্বুর একটু ভালো লাগা শুরু হলো, তখন সে দেখতো। এটা কি এমন হচ্ছে যে থিয়েটারে কাজ করতে করতেই আপনার কাছে টেলিভিশন নাটকে কাজের সুযোগ এসেছে, নাকি নিজের চেষ্টা করতে হয়েছে? সুযোগ তো ওভাবে আসে না, আমার চেষ্টাটাও ছিল, সুযোগটাও ছিল। ব্যাটে বলেছিল একটা নির্মাতার সাথে কথা হচ্ছে, এখন আমাকে কেন নিবে, সো নিতে হলে তুমি ইনভেস্ট করো, বা দেখি যদি কোনো সাইড সুইট ক্যারেক্টার থাকে না, আমি সাইড সুইট করতে চাই না, 500 চরিত্র করবো না, ওই 1-2 সিনেমা করতেও চাই না। তো ওরকম একটা পর্যায়ে এসে আমরা প্রথমে একটা নাটক করি, আমরা বন্ধুরা কয়েকজন মিলে ফাইন্যান্স ক্রিয়েট করে একসাথে কাজ করা হয়। ওইটা ছিল প্রেম সৈনিক নাটকের নাম, নির্মাতা ছিল তারেক খান, আল্লাহ তাকে বেহেশতবাসী হিসেবে কবুল করেন, তিনি মারা গেছেন কিছুদিন আগে। আমার প্রথম নাট্য টেলিভিশন নাটকের নির্মাতা উনি, ওনার হাত ধরেই বেসিক্যালি কাজটা আমার শুরু। তারপরে তো এখনো প্রায় বলা যেতে পারে 500-700 নাটক তো ইতিমধ্যে ক্রস করেছে, এখনো সংখ্যাটা আগে তো কন্টিনিউ প্রতিদিন কাজ করতাম, সো এখন তো কাজের ক্ষেত্র চেঞ্জ হয়েছে, এখন ওটিটি এসেছে, ইউটিউব হয়েছে, অনেক কিছু, অনেক প্ল্যাটফর্ম। তো এখন অনেকে বলে ভাই আপনার চ্যানেল কোনটা, আগে তো আমরা চ্যানেল বলতে টিভি আদার্স যে চ্যানেলগুলো সব চ্যানেলগুলো, এখন প্রত্যেকের একটি করে ইউটিউব চ্যানেল। একটা গ্রামে গেছি নাটক করছে আমরা, ও এটা কোন চ্যানেলের, আমি ইউটিউব কোনটা, আমি ইউটিউব না, এটা এই এটেন বাংলা, এটা এনটিভির কাজ, ও মানে আমি না অবাক হলাম ওদের অ্যাটিটিউড দেখে, মানে এখন প্রত্যেকের ঘরে ঘরে তো চ্যানেল। আচ্ছা, প্রত্যেক শিল্পীকে নিয়ে অনেক আলোচনা থাকে, যেমন সমালোচনা অনেক থাকে। আপনাকে নিয়ে সবথেকে বড় মানে রিউমার কি ছড়িয়েছে, যেটা শুনে আপনি নিজেই অবাক হয়েছেন? না, এই নামের ক্ষেত্রে যেটা বললেন না, এই ক্ষেত্রে একটা আছে, যেহেতু মীর সাব্বির ভাই বড়, সো অনেকে ছোট সাব্বির বলে, আমি ঠিক আছে ছোট মেনে নিলাম, কারণ পরিবারের সবার ছোট, এখানেও ছোট, সমস্যা নেই। কিন্তু কার্লি সাব্বির বলে, কুকড়া সাব্বির, এটা তো কেমন লাগে যেন কুকড়া। আচ্ছা, মেয়ে ভক্ত তো অনেক থাকে, কোনো মেয়ে ভক্তর কাছ থেকে প্রেমের প্রস্তাব এসেছে বা তাদের কোনো বাড়াবাড়ি পর্যায়ের মানে সেই বিষয়টি পার করেছে, এমন কি হয়েছে? এমন হয়েছে, আসলে যারাই পছন্দ করেছে তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, যে তারা আমাকে সম্মানটা দিয়েছে, হয়তো আমি রিসিভটা করতে পারিনি, আমার ব্যর্থতা। তো এর মাঝখানে এরকম একটা ঘটনা ছিল, একজন মানে সে স্যাভলন খেয়েছিল, স্যাভলন খেতে ওয়াশ করতে হয়েছিল। আমার বন্ধু আমাকে ফোন দিল, তুমি কি জানো ঘটনা? আমি বলছি, বন্ধু আমার কি করার, আমি তো তার প্রেমে রেসপন্স করি নাই, তাকে সাড়াও দিই নাই, সে পছন্দ করে আমি বুঝি, ফোন দিলে হাই হ্যালো কেমন, ভালো সৌজন্য সাক্ষাৎ যেটা হয়, সৌজন্যতা ভদ্রতা কার্টিসি মেনটেন আমরা যেটা সেটুকু কথা বলে রেখে আমি বুঝি সে কি বলতে চাই, সে কি বুঝাতে চাই, বাট আমি সেটা বুঝতে চাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে যদি সে এইটা করে, এটা আমার কি করণীয়? তো এইটা সে একবার না দুইবার এই ঘটনাটা ঘটেছিল, আমার খুব খারাপ লেগেছিল। এবং সে আমার কয়েকটা মগ দিয়েছিল, মগে আমার ভাগ্নির ছবি, চা খেলে গরম হলে ফুট উঠে আমার বিভিন্ন ছবি অ্যালবাম করে আমার খুব এখনও ওভাবেই সংরক্ষণ করে রাখা আছে। আমি তাকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ভালো রাখুন যে যেখানেই থাকি আমরা। আচ্ছা, এই যে খ্যাতির যে বিড়ম্বনা যেটার কথা বলছিলেন, আমার একটা ভালো দিকও তো আছে, যখন যেখানে যাচ্ছেন, আগে তো ছিল অটোগ্রাফের সময়, এখন তো ফটোগ্রাফার, সবাই সেলফি তুলতে, হ্যাঁ, তো সেটা থেকে একটু বিরক্ত হন?
না আমি বিরক্তটা আমার কাছে না, আমার কাছে ভালো লাগে যে হ্যাঁ উনি যে আমার সাথে তুলতে চাচ্ছেন এটা আমি ওনাকে সম্মান দেওয়া উচিত। তবে হ্যাঁ অতিরিক্তটা হয় কখন, যে আমি এখন ফ্রি আছি কিন্তু কাজে মধ্যে শর্ট দিচ্ছি ভাই আসেন একটা ছবি তুলি, ভাই টান দেয়, এই টানাটানিটা এইটা খুব কিন্তু হয়তো কি যে দর্শকরা ভালোবাসা দিচ্ছে তিনি বুঝতে পারছে না, তিনি তো পরিবারটা অংশ মনে করছেন, তারও বোঝা উচিত যে আমি আসলে এই কর্মটা করছি। এখন আমার কর্মক্ষেত্রে এসে এইটা না করাও ভালো, বাট হ্যাঁ আমাকে বললে আমি রেসপন্স করি। জি, একজন শিল্পীর সব থেকে বড় সার্থকতা কিন্তু তার নিজের নাম ছাপিয়ে কোনো চরিত্রের নামে যখন তাকে চেনা যায় বা সেই নামে যখন তাকে ডাকা হয়। আপনি দারুণ একটা কথা বলেছেন। লাস্ট ইয়ারে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম আমার আব্বু আম্মুকে নিয়ে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য। তো যেটা হয় না ওখানে তো ফ্ল্যাট বাসা ভাড়া নিতে হয়, পার ডে একটা থাকে। তো আমি জাস্ট রুম দেখছি, তো দেখতে একটা রুমে আসলাম, বলে যে ইনি যাবে কিনা, একটা মহিলাকে দরজাটা খুলে যায়, দিদি আপনি কি যাবেন না থাকবেন না ওনাকে, তো বলছে না না আমি আছি। আমি জাস্ট আমরা ঠিক আছে চলেন, কোনটা ওই রুম খালি চলেন। এরপর আমরা ওই যেতে যেতেই না আমার ওই যে কেয়ারটেকার ছিল ব্যাঙ্গালোর, তাকে ওই মহিলা ফোন দিয়েছেন, এই উনি কি বাংলাদেশ থেকে? তা আমি বলছি হ্যাঁ উনি বাংলাদেশ থেকে এসেছে, উনি কি অভিনয় করে? তো আমাদের ভাই আপনি কি অভিনয় করেন? আর আমি তো আর ওইখানে কেয়ারটেকার বলবো না আমি অভিনেতা, আমি 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 আসছি ভাই চিকিৎসার জন্য, ওটা থাকার কি সুযোগ আছে বা কি অপরচুনিটি আছে? তখন উনি বলছে, আমি হ্যাঁ জি আমি অভিনয় করি। আচ্ছা এইটুকু কথা হলো, কিছুক্ষণ পর দেখে নক, আমি যে এইখানে কে নক করবে দরজা? আচ্ছা স্বাভাবিক। তো আমি খুলে দেখি ওই দিদি, বলে যে ভালো আছেন, নমস্কার আমি অমুক, আমি এখানে থাকি। তা ওনার সাথে কথা বলতে উনি আমার ক্যারেক্টারের নাম বলছেন, আমার না খুব ভালো লাগলো। কলকাতাও না আসামেও না, আমি চলে গেছে একদম সে ব্যাঙ্গালোরে, ওইখানে একজন দিদিকে পেলাম, তিনি আমার ক্যারেক্টার নাম বলছে ট্যাপা। আমি ট্যাপা আল্লাহ, এটা তো এই সে দাদার কাজ ছিল আমাদের বৃন্দাবন দাসের স্ক্রিপ্টে। তা আমি বললো যে ওই নাটক, পরে বললো যে হ্যাঁ এই ক্যারেক্টার ডায়লগ বলে দিচ্ছে। অনেকে তো পছন্দ করে আপনার নাটক দেখে আমরা অ্যাজ ওয়েল বুঝি উনি কথা বলার জন্য, কিন্তু যখন ক্যারেক্টার ইন ডিটেল প্রত্যেকটা ক্যারেক্টার টু ক্যারেক্টার বলছেন তখন যিনি আসলে রিয়েল শ্রোতা, রিয়েল দর্শক। শুধু আমার না, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা আর্টিস্টের কম বেশি নাটক দেখেন। সো দিদির প্রতি রেসপেক্ট এবং ভালোবাসা জানাই, কারণ উনি আমাকে অনেক সময় দিয়েছিলেন। আমার আব্বু যখন ওষুধ কিনে আমাকে নিয়ে গেলেন যে চলেন এইখানে যাই, এইখানে একটা ডিসকাউন্ট আছে। আমরা তো আসলে ইন্ডিয়া যেটা হয় যে আমার এরিয়াতে আমি জানি কোথায় কি সুযোগ সুবিধা আছে, ওনার এরিয়াতে উনি আমাকে নিয়ে গেছেন। আমি যখন আসবো ট্যাক্সি ভাড়া করে দিয়েছি, লাস্টের দিন তো আমার বাবা আমাকে খাওয়ালেন, খাবারও দিলেন যে আপনারা যাবেন খাওয়াটা, আমি নিতে চাইনি। মানে এই ভালোবাসাটা বেশি বাইরে যে পেয়েছি এটা আসলে ভুলার মতো না। আচ্ছা এবার আসি চলচ্চিত্রের প্রসঙ্গে, যে যেই ছোট্ট সাব্বির একদিন স্বপ্ন দেখেছিল যে সে চলচ্চিত্রে অভিনয় করতে চায়, সেই সাব্বির যখন প্রথম চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, সেদিনের অভিজ্ঞতাটা কেমন ছিল? চলচ্চিত্রে যখন কাজ করে আমার কাছে ওরকম কিছু মনে হয় না, আলাদা কিছু মনে নেই, কিন্তু মনে হয়েছে যে একটা দিন ধরেন আমরা 5টা বা 7টা সিকোয়েন্স করছি টিভি নাটকের ক্ষেত্রে, তো ফিল্মে হচ্ছে একটা সিন, ওই একই এক্সপ্রেশন আমি এই দিছি, ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরতে ঘুরতে 2 ঘন্টা পার, লাঞ্চ হয়ে গেছে আবার একই এক্সপ্রেশন। আমি উফ এইখানে একটু কষ্ট, টেকনিক্যাল জায়গাটা ওরা একটু বেশি রিস্ক করার চেষ্টা করেছে, ভালো করা, বেশি লাইট, বেশি প্রপার করার চেষ্টার জন্য আমার কাছে এখানে একটু সময়টা বেশি এবং নিজের পরিশ্রমের একটু ধৈর্যটা বেশি। ওখানে ধৈর্য মানে আমি চলেন একটা সিন করি, ওকে ফাইন ডান, শেষ করলাম, চল আরেকটা সিন, এখানে একটা সিন করছে আস্তে আস্তে, ওকে লাইট হোক, টেক টাইম, এই জায়গাটা একটু মনে হচ্ছে ধৈর্যশীল হওয়া উচিত। আচ্ছা আর সামনের দিনগুলোতে কি চিন্তা আছে, কোনো পরিকল্পনা যেটা আজকে আমাদের সাথে শেয়ার করতে চান? সামনের পরিকল্পনা তো আগে তো অনেক ড্রিম দেখতাম, যে কলকাতা যখন সিরিয়াল করলাম 2012-তে, যে তখন আজকে কলকাতা এলাম, এরপর মুম্বাই যাব, সে মুম্বাই গেলাম, শ্যাম্পেনে গেলাম মাধ্যমে, সবই এখান থেকেই যাচ্ছি। সো এরকম তো অনেক স্বপ্ন দেখি, তো আই হোপ আল্লাহ জানে কি। তবে যেমন এই যখন এখান থেকে কলকাতা থেকে মুম্বাই গেছি, যদিও যেটা যৌথ প্রযোজনা, সে তো একই ক্যানভাস, সে একই কাজ, যদি এইভাবে যদি একটু হলিউডে যেতে পারি তাহলে একটা স্মৃতি রেখে যেতে পারবো না আমি হলিউডে কাজ করছি, মানে মনে হবে যে একটা অ্যাচিভমেন্ট করছি। সর্বোচ্চ জায়গা যে জায়গাটা আমরা হলিউড বলি, যেখান থেকে কৃষ্টি কালচারে যত অস্কারও বলেন, যত কারণ চলচ্চিত্র বলেন, সব তো ওই রিলেটেড, ওই ওরিয়েন্টেড, বড় ব্যাকগ্রাউন্ড, বড় অ্যারেঞ্জমেন্ট, অনেক কিছু দেখা, অনেক কিছু শেখার। আমাদের এখানে অনেক কিছু নেই, না থাকার পরও আমরা অনেক বেটার করছি, কারণ এটা আমাদের ব্যক্তি থেকে আমাদের পার্সোনালিটি, ইচ্ছা শক্তি এবং হচ্ছে আমরা অনেক মেধাবী। এই মেধার জায়গা থেকে যদি আরেকটু সুযোগটা পাওয়া যেত, যেমন এখন আপনার ইউটিউবের ওরিয়েন্টেড কাজ দেখছেন না, ওটিটির, মানে মেধাকে ব্যবহার করার সর্বোচ্চ ব্যবহারটুকু আমাদের করতে হবে। ভাই কথা বলতে ভীষণ ভালো লাগছিল, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে কোনো একটি কবিতার 2টি লাইন দিয়ে শেষ করতে চাই। ও শিওর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি, কেনুগোয়ালার গলি,
দোতলা বাড়ি লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে, লোনাধারা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে ছ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পর আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে শুধু এই, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরে অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পায় দত্তেদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যায়, সন্ধ্যাটা কাটিয়ে আসি, আলো জ্বালার দায় বাজে। ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়, তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহ ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, কারণ সেই লগ্নে এসেছে পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেল, আমি ততই বোঝো। ঘরেতে এলো না তো সে, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আর শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা রইল, এনটিভির সকল দর্শক কলাকুশলী যারা আছেন সবার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।